আসসালামু আলাইকুম। কিভাবে একটি জার্নাল পেপার লিখতে হয়, এই কোর্সের আ আজকে আমরা ৬ নাম্বার লাইভে আলোচনা করব। কিভাবে ডিসকাশন সেকশনটি লিখতে হয়। এর আগে আমি কিভাবে আপনার টাইটেলটি লিখতে হবে বা কিভাবে অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, ম্যাটেরিয়াল মেথডস, রেজাল্ট এই সেকশনগুলো লিখতে হবে। এগুলো নিয়ে অলমোস্ট ডিটেইল একটা আলোচনা করেছি। আজকের এই সেকশনে আমি আলোচনা করব ডিসকাশন সেকশনটা কিভাবে লিখতে হয়। আমরা জানি যে এই যে ম্যাটেরিয়াল মেথডস এবং রেজাল্ট পর্যন্ত আমরা যে লিখলাম, এই পর্যন্ত ম্যাটেরিয়াল মেথডসটা তো আমরা অলমোস্ট একটা প্রোটোকল বা লিখিত প্রোটোকল ফলো করে আমরা করে লিখি এবং বা শেষ করে, এবং রেজাল্ট সেকশনটা আমরা যে প্রোটোকলটা ফলো করে যে এক্সপেরিমেন্টগুলো করলাম সেখান থেকে কি রেজাল্টটা পেলাম সেটা সরাসরি উল্লেখ করি। এখন আমি মনে করি যে একটা রিসার্চ পেপারের সবথেকে ট্রিকি যে পোর্শনটা সেটা হচ্ছে ডিসকাশন পোর্শনটা। এই ডিসকাশন পোর্শনটায় আপনি আপনার পুরো যে পেপারটা আছে, এই যে আপনি ইন্ট্রোডাকশনে রিসার্চ কোশ্চেন, রিসার্চ হাইপোথিসিস দাঁড় করিয়েছেন, এর উপর ভিত্তি করে একটা ম্যাটেরিয়াল মেথডস আপনি ফলো করে কিছু এক্সপেরিমেন্ট করলেন সেই রিসার্চ কোশ্চেনগুলো অ্যান্সার করার জন্য এবং হাইপোথিসিসগুলো প্রুভ করার জন্য, এবং এখান থেকে যে রেজাল্ট পেলেন, এই প্রত্যেকটা বিষয়কে একসাথে নিয়ে আসার এক যে ব্যাপারটা সেটাই ঘটবে এই ডিসকাশন সেকশনটায়। তো আমি যদি একটু ডিসকাশনটা আসলে কি এটা যদি একটু ফর্মালি বলতে চাই, তাহলে ডিসকাশন সেকশন ইজ ওয়ান অফ দ্য ফাইনাল পার্ট অফ দ্য রিসার্চ পেপার। অর্থাৎ আমি এই যে বললাম যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এবং বলতে গেলে ফাইনাল পার্ট। এরপরে আমাদের থাকবে শুধু কনক্লুশন, যেখানে কি করবে অথর তার যে ম্যাটেরিয়াল মেথডস আছে, তার যে রেজাল্ট আছে, তার যে অ্যানালাইসিস গুলো আছে, এবং তার যে ফাইন্ডিংস গুলো আছে, এই সবগুলো বিষয়কে একত্রিত করে একটা ইন্টারপ্রিটেশন দেবে। এবং এরই সাথে সে কি করবে, তার যে এক্সপেরিমেন্ট আছে, সে যে জার্নাল পেপারটা লিখছে সেটা কেন সিগনিফিকেন্স, সেটা এই যে রেজাল্ট, তার রিসার্চ কোশ্চেন, এগুলোর উপর ভিত্তি করে সে এক্সপ্লেন করবে। তো আমরা যদি ডিসকাশন সেকশনটার ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখতে চাই, তাহলে আমরা মেইনলি 3টা ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাবো। সেটা কি, এই যে এতক্ষণ আমি আসলে যে কথাগুলো বললাম যে ফাইন্ডিংস, রিসার্চ কোশ্চেন, হাইপোথিসিস, এগুলোকে সবগুলোকে একসাথে নিয়ে আসবে, একটা ইন্টারপ্রিটেশন দেবে। অ্যাকচুয়ালি এগুলোই ক্যারেক্টারিস্টিক্স। একটু গোছানো আকারে বলতে গেলে কি, যে দ্য ডিসকাশন রিভিউ দ্য ফাইন্ডিংস অ্যান্ড পুট দেম ইনটু দ্য কনটেক্সট অফ ওভারঅল রিসার্চ। অর্থাৎ ফাইন্ডিংসটাকে তারা রিভিউ করে অতীতে যে কাজগুলো হয়েছে সেগুলোর ভিত্তিতে, এবং সবগুলোকে একটা ওভারঅল গোছানো আকারে নিয়ে আসে। It brings together all the sections that come before it and allow a reader to see the connection between each part of the research paper. অর্থাৎ ডিসকাশনের আগ পর্যন্ত আমরা যতগুলো সেকশন নিয়ে কথা বলেছি, সেটা ইন্ট্রোডাকশন থেকে শুরু করে রেজাল্ট সেকশন পর্যন্ত, এই সবগুলো সেকশনের ভিতরে কানেকশনটা দেখায়, যাতে করে যিনি পেপারটা পড়ছেন তিনি যাতে সহজেই প্রত্যেকটা পার্টকে একটার সাথে আরেকটা কানেক্ট করতে পারে এবং বুঝতে পারে যে আসলে এই পেপারটা কেন লেখা হয়েছে, এই কাজগুলো কেন করা হয়েছে, এক্সপেরিমেন্টটা যে করলো স্টেপগুলো ফলো করে কেন করলো। এই যে এই কথাটুকু বোঝার জন্য সবগুলো যে পোর্শন আছে সেটাকে একসাথে করে। আর 3 নম্বর যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে, যে an effective discussion section will tell a reader why the research results are important and
where they fit in the current literature. অর্থাৎ এত কিছু যে আমরা করলাম, একটা রিসার্চ প্ল্যান করলাম, এক্সপেরিমেন্টাল ডিজাইন করলাম, এক্সপেরিমেন্ট করলাম, রেজাল্ট পাইলাম এবং সেগুলোকে অ্যানালাইসিস করলাম। এখন ওই প্রশ্ন থেকেই যায়, কেন করলাম, এর গুরুত্বটা কোথায়, আমাদের এই কাজগুলো করার গুরুত্বটা কোথায়? ডিসকাশন সেকশনটাই আমাদের এটার উত্তর দেয় যে আমাদের এই রিসার্চ রেজাল্ট এবং রিসার্চটা কেন গুরুত্ব এবং বর্তমানের কোন প্রেক্ষিতে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনারা আরো ভালোভাবে বুঝবেন যখন আমি পরবর্তীতে উদাহরণ সহ প্রত্যেকটা পয়েন্ট ব্যাখ্যা করব। তো ওভারঅল আমি যদি একটা ডিসকাশন সেকশনে কয়টা পার্ট থাকতে পারে বা কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকতে পারে সেটা একটু খুব শর্টকাটে চিন্তা করতে যাই, তাহলে এখানে 4টা বিষয় থাকতে পারে। প্রথমেই হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ দ্য রেজাল্ট, অর্থাৎ এই রেজাল্টগুলো যে পাইলেন সেগুলোকে আপনার অতীতে যে রিলেটেড কাজগুলো হয়েছে এগুলোর ভিত্তিতে ইন্টারপ্রিটেশন দেওয়া। তারপরে কম্পারিজন উইথ প্রিভিয়াস স্টাডি, যে এখনই বললাম যে অতীতের কাজগুলোর সাথে তুলনা করে রেজাল্টগুলোর একটা সমাপ্তি টানা। হ্যাঁ, ইমপ্লিকেশন, অর্থাৎ আপনার রিসার্চটা কেন গুরুত্বপূর্ণ, আপনার রিসার্চটা বর্তমানের প্রেক্ষিতে কিভাবে কাজে লাগতে পারে। অবশ্যই আমরা বলি যে সবগুলো গবেষণারই একটাই মেইন উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে মানব কল্যাণ, তাই না? আমরা যাই করি না কেন মানুষের ভালো হয়, যাতে মানুষের উপকারে আসে, মানুষের জীবনযাত্রাকে একটু সহজ করে। আসলে যে কোনো, আমি মনে করি যে যে কোনো গবেষণাই আসলে মূল উদ্দেশ্যই, আমরা যেটাই বলি না কেন মূল উদ্দেশ্য এটাই থাকে যে মানুষের মানব কল্যাণ এবং হচ্ছে মানুষের জীবনযাত্রাকে একটু সহজ করার জন্য। আর একটা হচ্ছে লিমিটেশন, অর্থাৎ লিমিটেশন ছাড়া তো আসলে এক্সপেরিমেন্ট হতেই পারে না, প্রত্যেকটা রিসার্চেরই কোনো না কোনো লিমিটেশন থাকবে এবং এই লিমিটেশনগুলো আসলে লুকাছুপার বিষয় নয়, এই লিমিটেশনগুলো আপনার উল্লেখ করতে হবে এবং এই লিমিটেশনগুলো পরবর্তী একটা গবেষক যদি একই এক্সপেরিমেন্ট করে অথবা আপনি যদি রিলেটেড কোনো এক্সপেরিমেন্ট করেন, কিভাবে এই লিমিটেশনগুলো থেকে বের হওয়া যায়, উত্তরণ হওয়া যায়, সেটাও আপনার ডিসকাশন সেকশনটা আপনার উল্লেখ করে দিতে হবে। তো এখন আমরা ফাইনালি স্টেপ বাই স্টেপ কিভাবে রিসার্চ পেপারে ডিসকাশনটা লিখবো সেটা নিয়ে আলোচনা করব। আমরা যদি পুরো রিসার্চ ডিসকাশনটা 6টা ভাগে ভাগ করি তাহলে আমার মনে হয় আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। প্রথম ভাগটাই হচ্ছে সামারাইজ কি ফাইন্ডিংস, অর্থাৎ আপনি তো আপনার রেজাল্ট, ম্যাটেরিয়াল মেথডস, রেজাল্ট, এগুলোর ভিত্তিতে আপনার ডিসকাশনটা লিখবেন, কিন্তু হঠাৎ করে একটা রেজাল্ট উল্লেখ করে কি আপনি ডিসকাশনটা লেখা শুরু করলে দেখতে ভালো লাগবে? লাগবে না। তাই আপনাকে কি করতে হবে, আপনার ডিসকাশন সেকশনটা লেখা শুরু করতে হবে আপনার যে মেইন ফাইন্ডিংসগুলো আছে সেগুলোকে খুবই সংক্ষিপ্ত আকারে 1-2টা সেন্টেন্সের ভিতরে লিখে একটা ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা লিখে শুরু করতে হবে। এবং এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যে যেমন ইন্ট্রোডাকশনে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে অনেক বেশি ডিটেলস কথাবার্তা লিখছি, এখানে এটা লেখা যাবে না। এখানে 2-3 লাইন আপনি লিখবেন, 1-2 লাইন আপনি লিখবেন আপনার মেইন ফাইন্ডিংসের উপর ভিত্তি করে। অতিরিক্ত কথাবার্তা আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং ফোকাস করতে হবে যে হচ্ছে যাতে এই লাইনগুলো আপনার যে রিসার্চ ফান্ডিংসটা আছে সেটার সাথে সিগনিফিকেন্টলি যায়। হ্যাঁ, দ্বিতীয়ত আপনাকে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে কম্পেয়ার উইথ দ্য প্রিভিয়াস স্টাডি। আচ্ছা, আপনি তো প্রথমেই কিছু ইন্ট্রোডাক্টরি 1-2 লাইন কথাবার্তা লিখলেন আপনার যে মেইন ফাইন্ডিংসটা আছে সেটার সাথে মিল রেখে, তাই না? এবং সেটার পরে আপনাকে কি করতে হবে, এই যে আপনার ফাইন্ডিংসগুলো আপনি কিছুটা উল্লেখ করলেন না, আপনার মেইন ফাইন্ডিংসগুলোকে এরপরে অতীতে যে রিসার্চগুলো হয়েছে, এই পর্যন্ত আপনার রিলেটেড যে কাজগুলো হয়েছে
এই কাজগুলোর উপরে ভিত্তি করে কম্পেয়ার করে আলোচনা করে আপনার ডিসকাশন সেকশনটা লিখতে হবে, এবং এটা হচ্ছে ডিসকাশন সেকশনের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, মোস্ট চ্যালেঞ্জিং পার্ট। কেন চ্যালেঞ্জিং পার্ট? আপনি যখন আপনার এই কম্পেয়ার করার পোর্শনটা শুরু করবেন বা আলোচনা প্রিভিয়াস স্টাডির সাথে কম্পেয়ার করে আপনার ডিসকাশন লেখা শুরু করবেন, তখন কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে এই পর্যন্ত কতগুলো পেপার আপনার টপিকটার উপরে রিলেটেড কাজ করছে। হ্যাঁ, স্পেশালি আপনি যদি কোনো প্ল্যান্ট অথবা অ্যানিম্যাল অথবা মানুষ নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার রিলেটেড স্পেসিসটা, হ্যাঁ, অর্থাৎ আপনি যেই গাছটায় অথবা যে পশুটায় কাজ করছেন, এটা এই পশুর উপরে কাজ হয়েছে এমন রিলেটেড পেপারগুলো, বা এই পশুর সাথে রিলেটেড অন্য কোনো পশু কাছাকাছি হচ্ছে স্পেসিস, তার উপরে কাজ হয়েছে সিমিলার টাইপের, এই পেপারগুলো খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে এদের রেজাল্টের সাথে আপনার রেজাল্টটা কম্পেয়ার করতে হবে। চেষ্টা করতে হবে মোস্ট রিসেন্ট পেপারগুলো সাইটেশন করার। আগের পেপারগুলো তো করবেন, কিন্তু মনে করেন এটা 2025 সাল, তো আপনাদের চেষ্টা থাকতে হবে 25 সালে কোন কোন পেপার পাবলিশড হয়েছে, এরপরে 24 সালে কোন পেপার পাবলিশড হয়েছে, এরপরে 23 সালে কোন পেপার পাবলিশড হয়েছে, এরপরে 22 সালে কোন পেপার পাবলিশড হয়েছে, অর্থাৎ মোস্ট রিসেন্ট পেপারগুলোর সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে আসলে ডিসকাশন সেকশনটা অনেক ভ্যালুয়েবল এবং সিগনিফিকেন্ট হবে। এক্ষেত্রে আপনাকে এখানে কি করতে হবে? ডিসকাস হাউ ইউর ফাইন্ডিংস অ্যালাইন অর কন্ট্রাস্ট উইথ দ্য প্রিভিয়াস রিসার্চ, অর্থাৎ আগের রিসার্চগুলোর সাথে আপনার যে রিসার্চ ফাইন্ডিংসগুলো আছে সেগুলো কতটুকু মিল আছে। সাইট রিলেভেন্ট স্টাডি টু শো ওয়েদার ইউর রেজাল্ট সাপোর্ট অর চ্যালেঞ্জ এক্সিস্টিং নলেজ, অর্থাৎ আপনি এই যে প্রিভিয়াস স্টাডির সাথে আপনার রিসার্চ ফাইন্ডিংসগুলো কম্পেয়ার করলেন, করার পরে আপনি দেখালেন যে কতটুকু মিল আছে বা অমিল আছে। এক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ওই পেপারটা, যে পেপারটার সাথে তুলনা করছেন, সেগুলো সাইটেশন করতে হবে। হ্যাঁ, সাইটেশন করতে হবে এবং আপনাকে দেখাতে হবে যে তারা যে ফাইনাল রেজাল্টটা দিয়েছে, সেই রেজাল্টটা আপনার রেজাল্টের সাথে যাচ্ছে কি যাচ্ছে না। যদি একই রকম হয় তাহলে অবশ্যই আপনার রেজাল্টটা তাদের রেজাল্টকে সাপোর্ট করছে। আবার দেখা যায় যে অপোজিট রেজাল্ট আসছে, হ্যাঁ, অর্থাৎ দুরকম রেজাল্ট আসছে, সেক্ষেত্রে আপনার রেজাল্টটা কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং হচ্ছে তাদের রেজাল্টের ক্ষেত্রে। তো এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। অ্যান্ড ইফ দেয়ার আর ডিফারেন্সেস প্রোভাইড পসিবল এক্সপ্লেনেশন, অর্থাৎ এটা খুবই রিসার্চের ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক যে আপনি অন্য কোনো পেপারের সাথে আপনার পেপারে মিলও পেতে পারেন, অমিলও পেতে পারেন। মিল পেলে তো তাদের রিসার্চটা এবং আপনার রিসার্চের যে এক্সপ্লেনেশনটা, ওটা অনেক ক্ষেত্রেই অনেকটা সিমিলারিটি থাকবে, পুরোপুরি না, অনেকটা সিমিলারিটি থাকবে। কিন্তু যদি অমিল হয় সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনাকে অমিল কেন হলো এটার পসিবল কারণগুলো কিন্তু উল্লেখ করে দিতে হবে, এবং এই যে পসিবল কারণগুলো উল্লেখ করলেন না, এটাও কিন্তু প্রিভিয়াস স্টাডি বেসড হতে হবে এবং আপনাকে প্রপারলি সাইটেশন করতে হবে। হ্যাঁ, কারণ আপনি চাইলেই কিন্তু একটা যে কোনো একটা কথা বলে ক্লেম করতে পারেন না যে হ্যাঁ এই কারণে আপনার স্টাডিটার রেজাল্ট অন্য আসছে। আপনার প্রুফ লাগবে। প্রুফ কি? প্রুফ হচ্ছে প্রিভিয়াস ফাইন্ডিংস। এখন যদি প্রিভিয়াস এ রিলেটেড কোনো রেজাল্ট না থেকে থাকে, সেক্ষেত্রে হয়তো বা আপনি বলতে পারেন যে আমরা মনে করছি এই কারণে, বাট একেবারে লেখা যাবে না কিন্তু যে স্ট্রেট কাট কথা বলা যাবে না যে হ্যাঁ ঠিক এই কারণেই আমার রেজাল্টটা আলাদা। এভাবে একদম স্ট্রেট কাট বলা যাবে না, আপনাকে ধরে নিয়ে কথা বলতে হবে যে আমরা মনে করছি হয়তো বা ম্যাথোডোলজিক্যাল ভেরিয়েশন বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এগুলোর কারণে আমার রিসার্চ রেজাল্টটা আগের রিসার্চের সাথে থেকে ভিন্ন, এর জন্য আরো রিসার্চ দরকার।
এরকম কথা, এভাবে আপনার ফিনিশিং টানতে হবে। সরাসরি বলা যাবে না যে আমাদের রেজাল্টটা ডিফারেন্ট, মেথোডোলজিক্যাল ভেরিয়েশন, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এগুলোর কারণে। এই 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 কথাটা কিন্তু আমার একটু মাথায় রাখবেন আপনারা, যদি যারা হচ্ছে রিসার্চ ডিসকাশনটা লিখছেন তারা, যে আপনি সরাসরি যদি যদি আপনার হাতে কোনো প্রমাণ না থাকে, প্রমাণটা কি? প্রিভিয়াসলি পাবলিশড পেপার, যেটা ব্যাখ্যা করছে যে কেন আপনার রিসার্চটা অন্যদের রিসার্চ রেজাল্টের থেকে আলাদা। আপনার রেজাল্টটা যদি সরাসরি কোনো প্রমাণ না থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে উল্লেখ করতে হবে যে হয়তো বা এই কারণে, মনে করেন ম্যাথোডোলজিক্যাল ভ্যারিয়েশন, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ভ্যারিয়েশন, এগুলোর কারণে হয়তো বা আমার রিসার্চ রেজাল্টটা ডিফারেন্ট, এর জন্য আমাদেরকে ফার্দার আরো স্টাডি দরকার। এবং 3 নম্বর পয়েন্ট, ইন্টারপ্রেট the biological or practical implications, অর্থাৎ explain the significance of your result in the context of biology, ecology or application। অর্থাৎ এই যে আপনি কিছু প্রসিডিউর ফলো করলেন, প্রসিডিউর ফলো করার পরে একটা এক্সপেরিমেন্ট করলেন এবং রেজাল্ট পাইলেন, এর উপর ভিত্তি করে অতীতে যে কাজগুলো হয়েছে, এই কাজগুলোর উপর ভিত্তি করে আপনি কম্প্যারিজন করলেন এবং হচ্ছে একটা ডিসকাশন সেকশন দাঁড় করালেন। হ্যাঁ, এই ওভারঅল বিষয়টার কিন্তু আপনাকে সিগনিফিকেন্ট কিনা আপনার রেজাল্টের সাথে, এটা প্রথমত এটা আপনাকে উল্লেখ করতে হবে যে আপনার রেজাল্টটা সিগনিফিকেন্ট কিনা। এবং যদি সম্ভব হয় আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার যে রেজাল্টটা আছে, এই রেজাল্টটা আপনার যে রিলেভেন্ট ফিল্ড আছে, ফর এক্সাম্পল আপনি যদি কোনো মাছ নিয়ে কাজ করছেন তাহলে অ্যাকুয়াকালচার হতে পারে, আপনি যদি ক্লাইমেট চেঞ্জের কোনো এলিমেন্ট নিয়ে কাজ করছেন অথবা বায়োটেকনোলজির কোনো এলিমেন্ট নিয়ে কাজ করছেন, যেটা নিয়ে কাজ করেন না কেন, আপনার ফিল্ডে আপনার রেজাল্টটা কিভাবে কন্ট্রিবিউট করতে পারে, অর্থাৎ আপনার ফিল্ডটাকে কিভাবে ইমপ্রুভ করতে পারে। আরো সহজ কথায় যদি বলতে চাই, আপনার রেজাল্টটা কিভাবে মানুষের উপকারে আসতে পারে, আপনার ফিল্ডের উপকারে আসতে পারে, এটাও কিন্তু আপনাকে ডিসকাস করতে হবে। এবং আপনারা যদি ডিসকাশন সেকশনটা একটু মনোযোগ দিয়ে পড়েন, আপনি দেখতে পারবেন অলমোস্ট সবগুলো পেপারেই এরকম একটা ডিসকাশন থাকে যে আমি যে রেজাল্টটা পাইলাম, এই রেজাল্টটা আমার ফিল্ডে কিভাবে উপকারে আসতে পারে, অথবা ক্লাইমেট চেঞ্জে কিভাবে উপকারে আসতে পারে, বা আপনি যে কারণে রিসার্চটা করছেন সেই ক্ষেত্রটায় কিভাবে উপকারে আসতে পারে। হ্যাঁ, এখন আসি, আপনি তো একটা রিসার্চ ডিসকাশন লিখলেন, প্রথমেই হচ্ছে মেইন ফাইন্ডিংস গুলো সামারি করলেন, তারপরে প্রিভিয়াস রেজাল্টের সাথে কম্পেয়ার করে আপনি একটা ডিসকাশন সেকশন লিখলেন। এর পরবর্তীতে আপনারা আপনাদের সিগনিফিকেন্সের কি সেটা উল্লেখ করলেন এবং আপনার ফিল্ডে কিভাবে এটা কাজে আসতে পারে সেগুলো উল্লেখ করলেন। এখন আসে লিমিটেশনের ব্যাপার। আপনার রিসার্চটা কি কোনো লিমিটেশন আছে? অলমোস্ট বেশিরভাগ রিসার্চগুলোতেই দেখা যায় কিছু না কিছু লিমিটেশন থাকে, যেমন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো লিমিটেশন হিসেবে কাজ করতে পারে, রিসার্চ ডিজাইনের কোনো ল্যাক বা কোনো গ্যাপ এটা লিমিটেশন হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ, অথবা আপনি হয়তোবা একটু পুরাতন পদ্ধতিতে এক্সপেরিমেন্টটা করছেন, এটাও একটা লিমিটেশন হতে পারে, যে হয়তোবা আপনি নতুন পদ্ধতিতে যদি কাজ করতেন তাহলে আরো অ্যাডভান্স রেজাল্ট পেতেন। তো আপনার রিসার্চ রেজাল্টের লিমিটেশনটা কি সেটা কিন্তু উল্লেখ করতে হবে। যেমন এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি যে স্মল স্যাম্পল সাইজ, ল্যাক অফ ইন ভিভো ভ্যালিডেশনস, এরকম। অর্থাৎ স্মল স্যাম্পল সাইজ বলতে দেখা যায় রেপ্লিকেশন, একটা এক্সপেরিমেন্টে অ্যাটলিস্ট 3টা রেপ্লিকেশন থাকা উচিত, তাই না? রেপ্লিকেশন 3টা দেখা গেছে আপনার এক্সপেরিমেন্টে নাই, আমি বলেছি অ্যাটলিস্ট 3টা। আসলে যত বেশি রেপ্লিকেশন থাকে, বলা হয়ে থাকে ভ্যালিডেশন তত বেশি ভালো হয়, এক্সপেরিমেন্টের রেজাল্টগুলো তত বেশি অ্যাকুরেট হয়। তো দেখা গেছে যে আপনার এক্সপেরিমেন্টে 3টা বা তার কম রেপ্লিকেশন আছে, এটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল লিমিটেশন। তারপরে আপনার হচ্ছে ভ্যালিডেশন পদ্ধতিটা
দেখা গেছে আপনি একটা ভ্যালিডেশন পদ্ধতিতে ভ্যালিডেট করছেন আপনার রেজাল্টটা। কিন্তু হয়তোবা বর্তমানে মার্কেটে আরো ভালো অ্যাডভান্স কোনো পদ্ধতি আছে এভেইলেবল, অথবা আপনি কোনো একটা আপনার পদ্ধতিতে কোথাও একটা গ্যাপ আছে। এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। আ কেন উল্লেখ করতে হবে? আসলে আমরা অনেক সময় উম যারা নতুন রিসার্চ পেপার লিখছি বা নতুন গবেষণা করছি, আমরা অনেক সময় মনে করি যে, "আরে আমরা তো আমাদের লিমিটেশন গুলো যদি পেপারে উল্লেখ করে দেই, হয়তোবা আমাদের পেপারটা রিজেক্ট হবে।" রিভিউয়ার যখন দেখবে যে আমি এই ভুলটা করছি। আ আসলে ব্যাপারটা সেরকম না। আমি কিন্তু আ ১ম থেকেই আমার এই লাইফটার ১ম ক্লাস থেকে একটা কথা বারবার বলি যে, আপনার রিসার্চটা এমন হতে হবে যে অন্য যে কেউ যদি আপনার রিসার্চটা করে সেম পদ্ধতি ফলো করে, সে যাতে একই রকম অথবা কাছাকাছি রেজাল্ট পায়। এখন মনে করেন আপনার রিসার্চ করার সময় কিছু লিমিটেশন ছিল। আপনি সেগুলো আপনার পেপারে উল্লেখ করেননি এবং পরবর্তীতে আপনার পেপারটা দেখে একই রকম কোনো এক্সপেরিমেন্ট কেউ করছে, কিন্তু সে জানে না যে আপনার কি ধরনের লিমিটেশন ছিল। আ সেক্ষেত্রে সে হয়তোবা ও একই রকম ভুল করবে, অথবা সে এই ভুলটা নিজের অজান্তেই হচ্ছে এই ভুলটা সংশোধন করে ভালো কোনো পদ্ধতি ফলো করবে। ভালো কোনো পদ্ধতি ফলো করে এক্সপেরিমেন্টটা করবে। সেক্ষেত্রে কিন্তু আপনার রিসার্চের যে আ রেজাল্টটা আছে, রেজাল্টটা কিন্তু ডিফারেন্ট আসতে পারে, হ্যাঁ? তো আপনারা জানেন কিনা আ অনেক সময় আ যদি দেখা যায় যে পেপার পাবলিশড এর পরেও যদি অথরিটি মনে করে যে আপনার আ পেপারটায় ভুল ইনফরমেশন দেওয়া আছে, ভুল রেজাল্ট দেওয়া আছে, তারা চাইলে কিন্তু পেপারটা ব্যান্ড করে দিতে পারে। তো সেক্ষেত্রে আ এটা আসলে ভালো যে লিমিটেশনটা উল্লেখ করবেন। আরেকটা ব্যাপার, পরবর্তীতে যে কেউ আপনার রিলেটেড রিসার্চ করতে গেলেও লিমিটেশনটা আ আপনার লিমিটেশনটা যদি তারা জানতে পারে, তাদের ক্ষেত্রেও তাদের পেপারটা একটু ইমপ্রুভ করার, রিসার্চ ডিজাইনটা ইমপ্রুভ করার একটা সুযোগ থাকে কিন্তু। তো এ কারণে এটা খুবই ইম্পোর্টেন্ট যে আপনি আপনার যে লিমিটেশন গুলো আছে, এই লিমিটেশন গুলো আ উল্লেখ করবেন, হ্যাঁ? আরেকটা ব্যাপার, explain how those limitation might influence the interpretation and suggest way to address them in future. অর্থাৎ আম শুধু লিমিটেশন উল্লেখ করলেই হবে না, হ্যাঁ? আপনার এই লিমিটেশন গুলো আপনার রেজাল্ট এবং ইন্টারপ্রিটেশন কে কিভাবে ইনফ্লুয়েন্স করছে, এটাও কিন্তু আপনাকে ব্যাখ্যা করতে হবে। এবং আপনাকে চেষ্টা করতে হবে পরবর্তীতে আপনি এই লিমিটেশন গুলো থেকে কিভাবে উত্তরণ পেতে পারেন, অর্থাৎ লিমিটেশন গুলো থেকে কিভাবে বের হতে পারেন। আ এটার একটা ডিরেকশন আপনার পেপারটায় দিয়ে দেওয়া। ৫ নাম্বার পয়েন্ট, propose future research direction. আ অর্থাৎ আপনি যে রিসার্চটা করছেন, আপনি যে রেজাল্ট গুলো পাইলেন, এটাই কি শেষ রেজাল্ট? এরপরে কি আর কোনো এক্সপেরিমেন্ট করার মতো নাই? এই যে রেজাল্টটা পাইলেন, এই রেজাল্টের পরে কি আপনার মাথায় কোনো কোয়েশ্চেন আসছে এই রেজাল্টটা থেকে যে এটা কেন হলো? যেমন একটা উদাহরণ দেই, হ্যাঁ? আমি শুরু থেকে একটা পেপার নিয়ে আলোচনা করছিলাম। পেপারটা হচ্ছে আলভা প্রলিফেরা নামক একটা সামুদ্রিক ঘাস বা সামুদ্রিক উদ্ভিদ যেটাই বলি না কেন, আ সেটার উপরে হাই টেম্পারেচার এবং লাইটের প্রভাবটা কিরকমভাবে পড়ছে, এবং ওভারঅল এক্সপেরিমেন্ট করার পরে আমি অনেকগুলো পাথওয়ে পাইছি। পাথওয়ে গুলো পাইছি, অনেকগুলো এনজাইম পাইছি, আ যেগুলো হচ্ছে এখানে ইনফ্লুয়েন্স করছে। এবং আমি কিছু ইনিশিয়াল পাথওয়ে এবং ইনিশিয়াল মেকানিজম পেয়েছি, যেগুলো দ্বারা আমি বুঝতে পারি যে এই এনজাইমগুলো বা এই জিন পাথওয়ে গুলো কিভাবে আলবা প্রলিফেরাকে হাই টেম্পারেচার এবং লাইট ইনটেনসিটি টলারেট করতে হেল্প করছে। কিন্তু আমি কিন্তু ডিটেইল পাই নাই। এখন আমার মনের প্রশ্ন হচ্ছে, আমার একটা জায়গায় যেয়ে আমার মনের প্রশ্ন আসছে যে এই যে আ ওভারঅল রেজাল্টে আমি গ্লাইকোলাইসিস বলে একটা পাথওয়ে পাইছি, হ্যাঁ? তো গ্লাইকোলাইসিস পাথওয়ে আমরা যারা একদম মানে 19 বা তারও ছোট ক্লাস থেকে কিন্তু এই গ্লাইকোলাইসিস পাথওয়েটা সম্পর্কে আমরা শুনে আসতেছি যে এর মাধ্যমে গাছ কি করে গ্লুকোজ উৎপাদন করে, তাই না? এখন উম এই এই
আপনি যদি একটু ডিপলি পড়াশোনা করেন, তাহলে যেহেতু আপনি আপনার স্টাডিতে একটা গ্লাইকোলাইসিস পাথওয়ে পাইছেন, তখন আপনি জানতে পারবেন যে একটু ডিপলি পড়াশোনা করলে আপনি জানতে পারবেন এই গ্লাইকোলাইসিস পাথওয়েটা কিন্তু ডিএনএ মিথাইলেশনের সাথে জড়িত, অর্থাৎ ডিএনএ এর সাথে জড়িত। যখনই আমি গ্লাইকোলাইসিস পাথওয়েটা পাইলাম, তখন আমার মাথায় কিন্তু আসছে যে আচ্ছা, গ্লাইকোলাইসিস পাথওয়ে পাইলাম, তাহলে কি ওভারঅল প্রসেসটায় ডিএনএ মিথাইলেশন কোনো প্রভাব ফেলতে পারে? এই একটা আমার মাথায় কোশ্চেন আসলো। কিন্তু আমি তো এক্সপেরিমেন্টটা ট্রান্সক্রিপ্টোমিক অ্যানালাইসিস করছি। ট্রান্সক্রিপ্টোমিক অ্যানালাইসিস মূলত আরএনএ দিয়ে করা হয়। তো আরএনএ দিয়ে যে এক্সপেরিমেন্ট করব, ওখান থেকে তো আমার ডিএনএ রেজাল্ট পাওয়া সম্ভব না, তাই না? তাই আমার মাথায় যখন কোশ্চেন আসলো যে এটা কি ডিএনএর সাথে রিলেটেড সামহাউ, তখন কিন্তু আমি এই কোশ্চেনটাকে সামনে রেখে আরো অনেকগুলো স্টাডি করলাম, অনেকগুলো অ্যানালাইসিস করছি এবং আরো নতুন কিছু রেজাল্ট পাইছি। তো এইটা কিন্তু আমার ফিউচার ডাইরেকশন, যে আমার মাথায় নতুন কোন রিসার্চ কোশ্চেনটা আসলো, এই রিসার্চ কোশ্চেনটা আমার রিসেন্ট প্রেজেন্ট স্টাডির সাথে কিভাবে রিলেটেড। আরেকটা কি বলছে যে পয়েন্ট আউট পটেনশিয়াল মেথডস অর অ্যাপ্রোচেস দ্যাট কুড বি ইউজ টু এক্সপ্যান্ড অন ইউর ফাইন্ডিংস, অর্থাৎ পটেনশিয়াল কোনো মেথডস আছে কিনা যেটা আপনার রিসার্চ রেজাল্টগুলোকে আরো ভালোভাবে ব্যাখ্যা করতে হেল্প করবে। সেটাও কিন্তু আপনি আপনার ফিউচার ডিরেকশনে অ্যাড করে দিতে পারেন। আর ফিউচার ডিরেকশনটা কি? ফিউচার ডিরেকশনটা উল্লেখ করলে কি হবে, আপনি নিশ্চয়ই আপনি মাস্টার্সের অথবা পিএইচডি এর স্টুডেন্ট হয়ে থাকেন যদি, আপনি নিশ্চয়ই আপনার ওভারঅল ডিগ্রির জন্য শুধুমাত্র একটা এক্সপেরিমেন্ট করবেন না, অথবা আপনি যদি কোনো টিচারও হয়ে থাকেন, একটা প্রজেক্টের আন্ডারে কাজ করছেন, একটা প্রজেক্ট নিশ্চয়ই শুধুমাত্র একটা এক্সপেরিমেন্ট দিয়ে শেষ হয় না, তাই না? একটা প্রজেক্টে কিন্তু অনেকগুলো এক্সপেরিমেন্ট করে, অনেকগুলো এক্সপেরিমেন্টের মাধ্যমে কিছু হাইপোথিসিস, কিছু অবজেক্টিভকে ফুলফিল করতে হয়। তো সেক্ষেত্রে কি হবে, আপনি যদি ফিউচার ডাইরেকশনটা লিখে দেন, আপনার পরবর্তী এক্সপেরিমেন্টের সাথে আপনার বর্তমান এক্সপেরিমেন্টকে এই ফিউচার ডিরেকশনটা কানেক্ট করবে, যেটা কি হবে, আপনার আলটিমেট যে প্রজেক্ট বলেন, ডিসার্টেশন বলেন, এগুলোর যে অবজেক্টিভ আছে সেটাকে ফুলফিল করতে বা এক্সপ্লেন করতে হেল্প করবে। So future direction is one of the most important part in discussion sections. And try করবেন মাস্ট এই সেকশনটা এখানে অ্যাড করতে। এবং সবার শেষে কনক্লুড উইথ এ টেক হোম মেসেজ, অর্থাৎ আপনি তো অনেক কিছু লিখলেন, প্রথমে মেইন ফাইন্ডিংসগুলো লিখলেন, এই মেইন ফাইন্ডিংসগুলোকে প্রুভ করতে আপনি প্রিভিয়াস স্টাডিগুলো আলোচনা করলেন, প্রিভিয়াস স্টাডির সাথে আপনার স্টাডির মিল কোথায়, অমিল কোথায়, সেগুলো আলোচনা করলেন, আপনার স্টাডিটার সিগনিফিকেন্স কি, লিমিটেশন কি, এগুলো নিয়েও কথাবার্তা বললেন, এবং ফিউচার ডিরেকশন কোন দিকে যেতে পারে সেটারও কিন্তু আপনি কিছুটা উল্লেখ করলেন। এরপরে আপনি কি হঠাৎ করে থেমে যেতে পারবেন না। আপনাকে এখন এই ডিসকাশনটা 1, 2 বা 3 লাইনের ভিতরে সুন্দর করে গুছায় শেষ করে আনতে হবে, অর্থাৎ মেইন যে ফাইন্ডিংস ইনসাইটসগুলো আছে সেগুলোর একটা সংক্ষিপ্ত সামারি লিখে আপনাকে শেষ করে আনতে হবে। বাট এটা কিন্তু কনক্লুশন না, হ্যাঁ, কনক্লুশন সেকশনটা পুরো আলাদা, এটা জাস্ট ডিসকাশন সেকশনটা ফর্মালি শেষ করার জন্য কিছু সামারি, কিছু ইম্পর্টেন্ট ইনসাইটস উল্লেখ করে ফর্মালি শেষ করা। তো এখন আমি এই পর্যন্ত 6টা পার্ট নিয়ে আলোচনা করলাম, তাই না? যে হচ্ছে কিভাবে একটা ডিসকাশন সেকশনের পার্ট কি কি থাকতে পারে, কিভাবে একটার সাথে একটা রিলেটেড, এই যে 6টা সেকশন নিয়ে আমি আলোচনা করলাম, এই 6টা সেকশনই কিন্তু আমি এখন উদাহরণের মাধ্যমে আপনাদেরকে একটু দেখাবো। আমি প্রথম যে লাইভ আছে সেই লাইভটা থেকেই কিন্তু একটা পেপারেরই উদাহরণ টানছি। আমি দুঃখিত যে এই ডিসকাশন সেকশনটা আমি পেপারটার নামটা সামহাউ মিস্টেক করে ফেলছি, উল্লেখ করিনি। আপনারা কাইন্ডলি একটু আগের যে লাইভটা আছে সেখান থেকে পেপারটার নামটা নিতে পারেন, এবং আপনারা এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, এবং এটা ফ্রি, সো যে কেউ ডাউনলোড করতে পারবেন। এটার ক্ষেত্রে
আপনারা কি হবে যে প্রথম থেকে যেহেতু আমি একটা পেপারকে উদাহরণ হিসেবে ইউজ করছি, আপনারা সহজেই প্রত্যেকটা পার্ট আমার লেকচারের সাথে রিলেট করে নিতে পারবেন। তো ডিসকাশন সেকশনে দেখেন, আমি প্রথমেই যে পয়েন্টটা বলছি ওখানে বলছিলাম যে সামারাইজ দ্য কি ফাইন্ডিংস, তাই না? অর্থাৎ সামারাইজ দ্য কি ফাইন্ডিংস বলতে আমরা হচ্ছে যে মেইন ফাইন্ডিংস গুলো পাইছি সেগুলোকে এক দুই অক্ষরের ভিতর, এক দুই লাইনের ভিতরে বা অল্প কিছু লাইনের ভিতরে খুবই সংক্ষিপ্ত আকারে তুলে ধরা এবং যে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তার মাধ্যমে ডিসকাশন সেকশনটা শুরু করা। তো এখানে আসলে এক দুই লাইনের ভিতরে তুলে ধরিনি, বেশ একটা ছোটখাটো প্যারাগ্রাফই তৈরি করে ফেলছি আমি। তো আমি যদি একটু মনোযোগ আপনাদেরকে একটু পড়ে দেখাই যে in recent decades the marine mackerel has changed due to different anthropogenic reasons. Marine organisms often face a stressful condition caused by fluctuation in environmental factors like temperature, pH, pressure, force, and salinity, and those conditions can lead to DNA damage and production of the reactive oxygen species. এবং furthermore, the presence of diverse habitats in the surrounding environment lead to variation in the capacity to withstand stress. Hence, it can be inferred that the fluctuations in the surrounding environmental conditions significantly influence the genetic diversity. অর্থাৎ এখানে কি বলছে, খুব সংক্ষেপে যদি আমি বলি, এখানে এরা বলছে যে শুরুই করছে যে এনভায়রনমেন্টাল চেঞ্জের কারণে মেরিন অর্গানিজম যেগুলো আছে, বিশেষ করে যেহেতু আমি সবুজ সামুদ্রিক ঘাস নিয়ে এখানে কথা বলছি, যে এই সামুদ্রিক ঘাসগুলো এনভায়রনমেন্টাল চেঞ্জের কারণে দেখা যাচ্ছে সমুদ্রের পানির তাপমাত্রা, পিএইচ, প্রেশার, সালাইনিটি, ফোর্স এগুলোর পরিবর্তন আসছে। এই পরিবর্তনগুলো কি করছে, জেনেটিক্যাল বিভিন্ন চেঞ্জ নিয়ে আসছে এবং এই জেনেটিক্যাল চেঞ্জগুলোর কারণে স্ট্রেসফুল কন্ডিশনগুলোর কারণে এদের জেনেটিক্যাল অ্যাক্টিভিটিগুলোরও চেঞ্জ আসছে। হ্যাঁ, এইভাবে কিন্তু আমি কয়েক লাইন দিয়ে শুরু করছি এবং এখানে কিন্তু আমি তখন উল্লেখ করছি যে এগুলোর ফলে এই প্রভাবগুলোর ফলে যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস আছে, যে পাথওয়েগুলো আছে, এগুলোতেও কিন্তু একটা প্রভাব পড়ছে। হ্যাঁ, এবং আলটিমেটলি কি করছে যে বায়োলজিক্যাল অ্যাডাপ্টেশন, অর্থাৎ যে কোনো প্ল্যান্ট অথবা এনিমেলের তার নিজ নিজ পরিবেশে থাকার যে ক্ষমতাটা, এই ক্ষমতাটাতে একটা প্রভাব ফেলছে। তো এই এই যে দেখেন, আমি কিছু কানেক্ট করছি একদম শুরু থেকে যে আমি যে স্পেসিসটা নিয়ে কথা বলছি, ওই স্পেসিসে এনভায়রনমেন্টাল চেঞ্জগুলো কিভাবে প্রভাব ফেলছে, এর ফলে যে মেকানিজমগুলো আছে, অর্থাৎ আমার মেকানিজমগুলোতে আমি রাইবোজোম পাথওয়ে, পারঅক্সিজম পাথওয়ে, এই পাথওয়েগুলোতে ফোকাস করছি, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, এই এনজাইমগুলোতে ফোকাস যেহেতু করছে, এগুলোর উপরে কিভাবে প্রভাব ফেলছে, জাস্ট এগুলো কিছুটা উল্লেখ করে আমি কিন্তু একটা সামান্য একটা ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বলছি। এখানে আমি সামারাইজ করছি কি ফাইন্ডিংস গুলো, অর্থাৎ আমাদের যে 1 নাম্বার পয়েন্টটা সেটা কিন্তু ফুলফিল করছি আমি এখানে। এখন সেকেন্ড যদি আসি, কম্পেয়ার উইথ দ্য প্রিভিয়াস স্টাডি। হ্যাঁ, আপনি এইখানেও দেখবেন যে আমি অনেকগুলো কিন্তু সাইটেশন ইউজ করছি, এখানেও আমি কম্পেয়ার প্রিভিয়াস স্টাডিগুলো ইউজ করছি। অ্যাকচুয়ালি যাই বলছি না কেন, সবগুলো প্রুফ করার জন্য আমি প্রিভিয়াস স্টাডি ইউজ করছি। এখন আমি কিন্তু আসছি আমার মেইন রেজাল্ট সেকশনটা ডিসকাস করার জন্য। তো আমার রেজাল্ট সেকশনটা তাই আমি কিন্তু অনেকগুলো পাথওয়ে পাইছি। একটা হচ্ছে রাইবোজোম পাথওয়ে, পারঅক্সিজম পাথওয়ে, অটোফেগি পাথওয়ে, স্পেসিয়াজম পাথওয়ে, তাই না, এনার্জি মেটাবলিজম, এই যে এগুলোকে পাইলাম। তো আসলে আমার মেইন পেপারটায় আমি প্রত্যেকটা পাথওয়েকে ডিসকাস করছি প্রিভিয়াস ফাইন্ডিংস এর উপর ভিত্তি করে, কিন্তু প্রত্যেকটা পাথওয়ে যেহেতু আমার এই ক্লাসে উল্লেখ করা সম্ভব না, তাই আমি জাস্ট একটা পাথওয়ে এখানে উল্লেখ করছি, সেটা হচ্ছে রাইবোজোম মেটাবলিজম। আচ্ছা, রাইবোজোম মেটাবলিজমটা কি, আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বলি। আমরা যারা বায়োলজি স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট, আমরা তো জানি রাইবোজোম কি, তাই না? রাইবোসোম হচ্ছে একটা
হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের সেলের, তাই তো? এই রাইবোজোমটা কোথায় থাকে? রাইবোজোম মূলত থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে সংলগ্ন, তাই না? আমরা যদি আমাদের ওই 9-10 এর বা আরো ছোট ক্লাসে সেলের যে ছবিটা ওটা যদি দেখি, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই রকম, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। অমসৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোনটা? ওই যে যেটার গায়ে রাইবোজোম লেগে থাকে, তাই না? গোল গোল ছোট ছোট। এখন রাইবোজোমের আবার দুটো পার্ট থাকে, লার্জ একটা অংশ থাকে, একটা স্মল পোর্শন থাকে, তাই না? এখন এই রাইবোজোম কি করে? রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে থেকে, আমরা জানি আমাদের শরীরে অনেকগুলো প্রোটিন থাকে, তাই না? এই প্রোটিনগুলো কি করে? প্রোটিনগুলো মূলত ফোল্ড অবস্থায়, অর্থাৎ গুছানো অবস্থায় আমাদের শরীরে বা আমাদের সেলের ভিতরে অবস্থান করে। এখন কোনো কারণে যদি তাপমাত্রা বেড়ে যায়, কোনো কারণে যদি যে কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে চেঞ্জ চলে আসে, সেক্ষেত্রে এই প্রোটিনগুলো অগোছানো হতে শুরু করে, অর্থাৎ আনফোল্ড হতে শুরু করে। এই আনফোল্ড হওয়ারটা ঘটে মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে। এখন এই যে ফোল্ডিং হচ্ছে, আনফোল্ড হচ্ছে প্রোটিনগুলো, এটার পিছনেও কিন্তু অনেকগুলো জিন, অনেকগুলো এনজাইম এটা এটা থাকে। এবং এর পিছনে যে ফ্যাক্টরগুলো থাকে, এরকম একটা ফ্যাক্টর হচ্ছে ইলংগেশন ফ্যাক্টর। তো আমাদের রেজাল্টটা কি পাইছে? এই রাইবোজোমাল মেটাবলিজম, যেটা রাইবোজোম মেটাবলিজম, এই মেটাবলিজমে ইলংগেশন যে ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টর রিলেটেড জিনগুলো খুব হাইলি আপরেগুলেটেড হয়েছে, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন এই প্রোটিন হচ্ছে রাইবোজোমাল মেটাবলিজমে ইলংগেশন ফ্যাক্টরটা কিভাবে কাজ করে? ইলংগেশন ফ্যাক্টরটা কিন্তু মূলত প্রোটিন ফোল্ডিং, আনফোল্ডিং এগুলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, এখন এই যে তারপর এই যে হচ্ছে, এক কথায় খুব সংক্ষেপে হচ্ছে, এটা হচ্ছে আমার বিশ্লেষণ রাইবোজোমাল মেটাবলিজমের। এখন এই যে বিশ্লেষণটা আমি করলাম, এই বিশ্লেষণটা আমি কোথা থেকে পাইলাম? এই বিশ্লেষণটা কিন্তু আমি প্রথমত আমার যে রেজাল্ট পাইছি সেটার উপর ভিত্তি করে, এই রেজাল্টটা প্রিভিয়াস যে স্টাডিগুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করে আমি এটা কিন্তু একটা কনক্লুশনে পৌঁছেছে আমার এই রেজাল্টটার, যে হচ্ছে যে ইলাঙ্গেশন ফ্যাক্টরটা আছে, এই ফ্যাক্টরটা রাইবোজোমের ভিতরে উপস্থিত, এবং এই ইলাঙ্গেশন ফ্যাক্টরটা আলফা প্রলিফেরার হাই টেম্পারেচার লাইট স্ট্রেসে হেল্প করে আলফা প্রলিফেরাকে প্রোটিন ফোল্ডিং আনফোল্ডিং মেকানিজমটাকে অ্যাক্টিভেট করতে। এই মেকানিজমটা আবার কি করে? অনেকগুলো জিন এবং এনজাইমকে অ্যাক্টিভেট করে। এই জিন এবং এনজাইমগুলো কি করে? এরা অনেকটা, আমরা বলি না ইলাস্টিক, টানলে বড় হয়, আবার ছেড়ে দিলে ছোট হয়ে যায়, ইলাস্টিক। এগুলো অনেকটা ইলাস্টিকের মতো কাজ করে। কি করে? যখন তাপমাত্রা বেড়ে যায়, স্যালাইনিটি বেড়ে যায়, লাইট ইন্টেন্সিটি বেড়ে যায়, তখন এগুলো খুব বেশি ফাংশন করা শুরু করে এবং হেল্প করে আলফা প্রলিফেরাকে ওই টেম্পারেচারে অ্যাডপ্ট করতে। আবার যখন নর্মাল তাপমাত্রা চলে আসে, তখন কি করে? ওই ইলাস্টিক যেমন ছেড়ে দিলে এরকম ছোট হয়ে আসে না, সেরকম ওরাও কি করে? ওদের কাজটা ধীরে ধীরে বন্ধ করে দেয়, দিয়ে ওরা একটা সুপ্ত অবস্থায় চলে যায়। আবার যখন তাপমাত্রা বেড়ে যায়, তখন হয়তোবা তারা আবারও অ্যাক্টিভ হয়ে যায়। এরকম তারা অনেকটা ইলাস্টিকের মতো কাজ করে। এই যে ওভারঅল যে আমি কথাগুলো বললাম, আমি তো একটা ফাইন্ডিংস পাইছি, একটা ফিগার পাইছি। এই ফিগারটাকে আমি পুরোটা প্রিভিয়াস স্টাডির উপর বেসড করে হচ্ছে এই আলোচনাটা কিন্তু পুরোটা করছি। এবং এরপরে আমি কিন্তু এটাও বলছি যে এই যে এলংগেশন ফ্যাক্টর, এটাকে আমি ইএফ বলে উল্লেখ করছি। এই এলংগেশন ফ্যাক্টর রিলেটেড জিনগুলো কি করে? খুবই ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে স্ট্রেস টলারেন্সের ক্ষেত্রে। হ্যাঁ, তো এটাই যে আমি, এবং আমি বলতেছি যে প্রিভিয়াস স্টাডিগুলো, আমার কিছু স্টাডি আছে প্ল্যান্টের সাথে রিলেটেড, কিছু স্টাডি আছে আবার আলফা প্রলিফেরা না কোনো, কিন্তু অন্য কোনো সামুদ্রিক উদ্ভিদের সাথে এটা নিয়ে হয়তো বা আলোচনা করছে। এভাবেই কিন্তু আমি প্রিভিয়াস স্টাডির সাথে এটাকে লিঙ্ক করছি। সো 2 নাম্বার কিন্তু প্যারামিটার যেটা, সেটাও কিন্তু অলমোস্ট ফুলফিল করলাম আমরা আমাদের ডিসকাশনের ক্ষেত্রে। এখন আসি 3 নাম্বার প্যারামিটারের ক্ষেত্রে, যে ইন্টারপ্রেটেড বায়োলজিক্যাল অর
প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন, অর্থাৎ প্র্যাকটিক্যালি আমরা কিভাবে আমার এই রেজাল্ট, আমি এই যে বললাম যে রাইবোসোম কি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে থাকছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোসোম মিলিতভাবে কি করে আমাদের শরীরে যে প্রোটিন ফোল্ডিং আনফোল্ডিং মেকানিজম এটাকে স্ট্রেসফুল কন্ডিশনে হ্যান্ডেল করে, তাই না, বা ইলাস্টিকের মতো কাজ করতে সাহায্য করে। এবং এর পিছনে মেইন ভূমিকা কে রাখে? ইলংগেশন ফ্যাক্টর এবং ইলংগেশন ফ্যাক্টর রিলেটেড জিন। এই যে আমি ফাইন্ডিংসটা পাইলাম, তো খালি কি ফাইন্ডিংস পাইলেই হবে? এটা দিয়ে আমি কি করব যদি এটার কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন না থাকে, তাই না? কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যে আমার আমার যে গাছটা নিয়ে কাজ করছি সেটার ইমপ্রুভমেন্টেরই হোক বা মানুষের জন্যই হোক, কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন না থাকলে এই রেজাল্টের কোনো গুরুত্বই নেই আমার কাছে। কি করবো আমি এই রেজাল্ট দিয়ে? সো অবশ্যই প্র্যাকটিক্যাল কোনো গুরুত্ব থাকতে হবে। আমার এই রেজাল্টের প্র্যাকটিক্যাল গুরুত্ব কি? আমার এই রেজাল্টের প্র্যাকটিক্যাল গুরুত্ব হচ্ছে, আমরা জানি যে বর্তমানে অনেকগুলো বর্তমানে জেনেটিক্স বলেন, বায়োটেকনোলজি বলেন, এগুলোর কিন্তু অনেক অ্যাডভান্স টেকনোলজি অ্যাভেলেবেল, তাই না? এই অ্যাডভান্স টেকনোলজি দ্বারা কিন্তু আমাদের জিন মডিফিকেশন পর্যন্ত সম্ভব। এবং আমরা জানি যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম সম্পর্কে আপনারা জানেন কিনা, অবশ্যই জানেন, এবং আপনারা এটা খেয়েছেনও। অর্থাৎ আমাদের ওই যে বাজারে গেলে দেখবেন খুবই সুন্দর একদম বেগুনি কালারের বেগুন, হ্যাঁ, যেগুলোতে কোনো পোকা থাকে না। বেগুনের কিন্তু একটা মেইন সমস্যা হচ্ছে যে বেগুনে পোকা হয়। এবং যতই আপনি পেস্টিসাইড ইউজ করেন, যতই আপনি কেয়ারফুল থাকেন, বেগুনে পোকা হবেই। এখন এবং এটা কিন্তু চাষিদের জন্য, বেগুন চাষিদের জন্য খুবই বড় একটা লসের কারণ। এখন আপনি যদি বাজারে যান দেখবেন যে গোল গোল বেশ আপনার দেশি যে বেগুনগুলো, যেটা আপনার জেনেটিক্যালি মডিফাইড না, ওটা মূলত একটু চিকন এবং কালারটা হচ্ছে অত উজ্জ্বল হয় না। কিন্তু এখন বাজারে দেখবেন গোল গোল বেশ বড় বড় সাইজের বেগুন পাওয়া যায়, একদম উজ্জ্বল বেগুনি কালারের, হ্যাঁ। এবং নিঃসন্দেহে এই বেগুনগুলোর ভিতরে কোনো পোকা থাকে না। তো এর একটা বড় কারণ হচ্ছে যে বাজারে এখন জেনেটিক্যালি মডিফাইড ব্রিঞ্জাল, যেটা অর্থাৎ বেগুন, এটা খুবই অ্যাভেলেবেল। এর একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে খুবই উজ্জ্বল বেগুনি কালার, দেখলেই মনে হয় কিনে 1 কেজি খাই এরকম। এই যে জেনেটিক্যালি মডিফাইড কি করছে এর ভিতরে, এটাকে মূলত বিটি ব্রিঞ্জাল বলে। বিটি কথা থেকে আসছে ব্যাসিলাস থুরিনজেন্সিস বলে একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার একটা ইম্পর্টেন্ট জিন আছে, যে জিনটা যদি আপনি সামহাও কোনো একটা ফসলে ঢুকাই দিতে পারেন, তাহলে ওই ফসলে একটা নির্দিষ্ট প্রজাতির পোকামাকড়ের আক্রমণ হবে না। সায়েন্টিস্টরা কিন্তু এই ব্যাসিলাস থুরিনজেন্সিস ব্যাকটেরিয়ার এই জিনটা বেগুন, বিটি বেগুন যেটা বলি, বাজারে বললাম এখন উজ্জ্বল বেগুনি রঙের বড় বড় একটা বেগুন, এই বেগুন ইভেন আফ্রিকার ওদিকে ব্যানানা এবং আরো অনেকগুলো ফলে কিন্তু ঢোকাতে সক্ষম হয়েছে, হ্যাঁ। এর ফলে এই যে পোকার আক্রমণ এবং ভাইরাস এগুলো কত কমছে, উৎপাদনও অনেক বাড়ছে, লাভজনক অনেক। তো এই যে একটা দেখেন, এটা হচ্ছে বায়োটেকনোলজিক্যাল একটা অ্যাপ্লিকেশন। সো আমি কিন্তু আমার এই জিনটা দ্বারাও সেম একটা কাজ করতে পারবো, যে এই যে ইলংগেশন ফ্যাক্টর বললাম, বায়োটেকনোলজি ইউজ করে কিন্তু আমি এই ইলংগেশন ফ্যাক্টরটাকে মডিফাই করে আলভা প্রলিফেরা প্রোডাকশন, স্ট্রেস টলারেন্স আলভা প্রলিফেরা তৈরির ক্ষেত্রে কাজে লাগাতে পারবো এই ইলংগেশন ফ্যাক্টর জিনটা মডিফিকেশন করে। এবং এর ফলে কি হবে? প্রোডাকশন অনেক ভালো হবে। টেম্পারেচার ফ্লাকচুয়েশনের কারণে প্রোডাক্টিভিটি লসটা হবে না, হ্যাঁ। ঠিক যেরকম পোকার বিটি ব্রিঞ্জাল উৎপাদনের কারণে কৃষকরা বেগুনের ফলন অনেক ভালো পাচ্ছে, পোকার আক্রমণ নিয়ে তাদেরকে চিন্তা করতে হচ্ছে না। ঠিক সেরকম আমরা কিন্তু এই ইলংগেশন ফ্যাক্টরটাকে যদি মডিফাই করতে পারি, তাহলে কি হবে? হয়তোবা যেহেতু এখনো কাজ হয়নি এটা নিয়ে, তাহলে আমি বলতে পারি হয়তোবা আমরা স্ট্রেস টলারেন্স আলফা প্রলিফেরা একটা জাত পেলেও পেতে পারি, যেটা প্রোডাকশন অনেক বেশি হবে, হ্যাঁ। তো এই যে দেখেন, এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন আমি বাংলাদেশের বাজারের প্রেক্ষিতে বললাম। তো আমার ধারণা আপনারা বিটি বেগুন বাংলাদেশের বাজারে যেহেতু খুবই অ্যাভেলেবেল,
বা জেনেটিক্যালি মডিফাইড যে বেগুনটা, আ দেখেন এটার প্রোডাকশন যেরকম বাড়ছে এটা দ্বারা এই EFTU মডিফিকেশন দ্বারাও হয়তোবা ভবিষ্যতে আলবা প্রলিফেরার প্রোডাকশনও বাড়ানো সম্ভব। তো এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন। আপনার যে রিসার্চটা থাকবে সেটারও মাস্ট বি এরকম কোনো না কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন থাকতে পারে। তো এই যে আমি বারবার বলছি না প্রোডাকশন, আ আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আলফা প্রলিফেরা যে সবুজ উদ্ভিদটা আছে, ঘাসটা, সামুদ্রিক ঘাস, এটার প্রোডাকশন এত ইম্পোর্টেন্ট কেন? আসলে বাংলাদেশে তো আমরা ওভাবে সিউইড খাই না। তারপরেও এখন বিভিন্ন কোরিয়ান ড্রামা এগুলোর মাধ্যমে আমরা ওই যে সিউইড খাওয়ার একটা বেশ হাইপ চলছে, বিশেষ করে রামেনের সাথে। সিউইড কিন্তু বিশেষ করে এশিয়ান আদার কান্ট্রি গুলো, চায়না, জাপান, কোরিয়া থেকে শুরু করে আদার্স আরো যে কান্ট্রি গুলো আছে, এরা কিন্তু প্রচুর পরিমাণে সিউইড খায়। শুধু যে খাওয়ার পারপাস তা না, সিউইডের অ্যান্টিঅক্সিডেন্ট অনেক ভালো থাকে। এটা মেডিসিন থেকে শুরু করে কসমেটিক্স, ফার্টিলাইজার, এরকম আরো অনেকগুলো কাজে এগুলোকে ইউজ করা হয়। সো শুধু আলফা প্রলিফেরা না, যে কোনো সামুদ্রিক ঘাসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশেও ইদানিং এর চাহিদা বেশ বাড়ছে। আমরা আশা রাখতে পারি যে ভবিষ্যতে হয়তোবা বাংলাদেশেও এরকম কোম্পানি অনেক গড়ে উঠবে, যারা বাংলাদেশের সমুদ্রে যে সামুদ্রিক ঘাসগুলো আছে এগুলো নিয়ে কাজ করবে। সেসব ক্ষেত্রেও কিন্তু এই যে বললাম যে প্রোডাকশন বাড়ানোর ক্ষেত্রে, স্ট্রেস টলারেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা জিন মডিফিকেশনের আমাদের এই ইনফরমেশন গুলো ইউজ করতে পারি। এটা একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস। এবং পরবর্তী পরবর্তী যদি আমরা পয়েন্টগুলো নিয়ে চিন্তা করতে আসি, আমি হচ্ছে ওই রাইবোসোম পাথওয়ের পরে আরো অনেকগুলো পোর্শন ছিল, পাথওয়ে এক্সপ্লেনেশন ছিল, কিন্তু আসলে প্রত্যেকটা এক্সপ্লেনেশন ধরে ধরে হয়তোবা আমার পক্ষে দেওয়া সম্ভব না, যেহেতু ক্লাসের একটা লিমিটেশন আছে টাইমের। তো আমি একদম শেষের দিকে সরাসরি চলে গেছি যে কিভাবে আমি পরবর্তী স্টেপগুলো লিখছি। তো এই স্লাইডে একটু মনোযোগ দিলে আপনারা দেখতে পারবেন আমি লিখছি, studying the adaptation of alpha prolifera to environmental change has significant implication for advancement of more productive and sustainable macroalgae culture. Transcriptomic studies have proven to be valuable in identifying instances of positive selection across various species. This knowledge can be uh, employ gene editing technology in order to cultivate specific desired trait within the species of focus. Gaining this valuable information will enhance our understanding of seaweed culture and conservative management. দেখেন, আচ্ছা আমি যদি খুব সহজ ভাষায় আমি বলতে চাই, এখানে ফিউচার ডাইরেকশনটা বলছে। ফিউচার ডাইরেকশনকে আমি এই যে একটু আগে আলোচনা করলাম যে একটা একটা ফাইন্ডিংস এর উপর ভিত্তি করে বললাম যে EFTU যে ইলংগেশন ফ্যাক্টর যে রিলেটেড জিনটা আছে, এই জিনটা মডিফিকেশনের মাধ্যমে আমরা আলফা প্রলিফেরার স্ট্রেস টলারেন্স কোনো ভ্যারিয়েশন কিন্তু বাজারে আনতে পারি, হয়তো বা আনতে পারি। হ্যাঁ, তো এটা মূলত একটা আমাদের ফিউচার ডিরেকশন, এটা ইমপ্লিকেশন এবং ফিউচার ডিরেকশনও। কেন ফিউচার ডিরেকশন এটা নিয়ে কিন্তু এখন কাজ হচ্ছে, কিন্তু আগে কাজ হয়নি আমি যখন পেপারটা লিখছি। তো প্রথমত এর উপরে যে কেউ ফোকাস করে কাজ করতে পারে। দ্বিতীয়ত কেউ যদি আসলে এরকম শুধু EFTU না, আমার পেপার থেকে যে কোনো জেন আইডেন্টিফাই করে সেটা মডিফিকেশন করে কোনো একটা সাস্টেনেবল, কোনো একটা আরো স্টেবল টেম্পারেচার, হাই টেম্পারেচার টলারেট করতে পারে এরকম কোনো ভ্যারাইটি যদি নিয়ে আসতে পারে বাজারে, তাহলে সেটা কিন্তু সাস্টেনেবল যে হচ্ছে অ্যাকুয়াকালচার প্রোডাকশন সিউইডের, সেটার ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই না? তো ফিউচার ডিরেকশন কিন্তু এদিকেই যায় যে আমরা মেইন মেইন হিসাব হচ্ছে এই রেজাল্টগুলো ইউজ করে আমরা আরো বেশি সাস্টেনেবল ম্যাক্রো এগ্রিকালচার কিভাবে করতে পারি, এবং এই রেজাল্টগুলোকে আমরা কিভাবে ইউজ করতে পারি, এটাই হচ্ছে আমাদের ফিউচার ডিরেকশন। তো তার মাঝে কিছু ফিউচার আমরা যদি ওভারঅল ডিসকাশন সেকশনটা দেখতাম
তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারতাম যে আমি কয়েক জায়গায় কিছু ফিউচার ডিরেকশন দিয়েছি। ১ম ফিউচার ডিরেকশনটাই হচ্ছে যে আমরা হয়তোবা elongation factor রিলেটেড জিনটা মডিফাই করে জিনের ওই জায়গাটা মডিফিকেশন করে আরো বেশি স্ট্রেস টলারেন্স ভ্যারাইটি আনতে পারি। এছাড়াও আমি কিন্তু আরো আম কিছু এনজাইম রিলেটেড জিনের কথা বলছি আমার এই ফাইন্ডিংস গুলোতে। যেমন একটা হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, তারপর ক্যাটালাইসিস, এরকম এনজাইম রিলেটেড যে জিনগুলো আছে বা এগুলোর কিন্তু মডিফিকেশনের মাধ্যমেও কিন্তু আমরা ভালো হচ্ছে একটা ভ্যারাইটি বাজারে আনতে পারি। এছাড়াও এখানে আমরা কিন্তু ল্যাবরেটরি এক্সপেরিমেন্টের মাধ্যমে স্ট্রেস টলারেন্সি ট্র্যাডিশনাল এক্সপেরিমেন্টাল প্রসিডিউর ফলো করেও কিন্তু আনা সম্ভব ভালো কোনো ভ্যারাইটি। এবং ওভারঅল প্রত্যেকটা জিনিসের সাস্টেনেবল একুয়াকালচারে, অর্থাৎ পরবর্তীতে বিশ্বের যে পরিবেশ পরিবর্তন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এই ক্লাইমেট চেঞ্জটাকে সহ্য করে বেঁচে থাকতে পারবে এবং আরো বেশি উৎপাদন হবে এরকম ভ্যারাইটি বাজারে আনার দিকে আমরা কি করতে পারি, এরকম কিছু ডিরেকশন কিন্তু আমি আমার এই পেপারটায় দিয়েছি। এবং এরই মাধ্যমে কিছু কনক্লুশন টানছি আমি, যে ট্রান্সক্রিপ্টোমিক স্টাডিজ আর ভ্যালুয়েবল ইন আন্ডারস্ট্যান্ডিং স্ট্রেস টলারেন্স লেভেল. The findings can be utilized to create useful research for enhancing the well-being and stress tolerance of macroalgae species. In addition, transcriptomic sequencing enhanced genomic research to enhance resistance to environmental stressors and promote the well-being of aquaculture species, which is very important for the sustainable practice of macroalgae cultivations. অর্থাৎ ট্রান্সক্রিপ্টোমিক স্টাডিজটা কেন গুরুত্বপূর্ণ আমাদের এই যে এক্সপেরিমেন্টটা বা স্টাডিটা বা পেপারটা আছে, এর প্রেক্ষিতে এই যে ফাইন্ডিংস গুলো আছে, এই ফাইন্ডিংস গুলো কিভাবে আমরা ইউজফুলি ইউটিলাইজ করতে পারি এবং ওভারঅল এই ফাইন্ডিংস গুলো কিভাবে ম্যানকাইন্ডে হেল্প করতে পারে, হ্যাঁ, এর কিছু সংক্ষিপ্ত কথাবার্তা বলে আমি আমার ডিসকাশন পোর্শনটা কিন্তু এন্ড করছি, অর্থাৎ কনক্লুশন করছি কি কিছু হোমি মেসেজ দিয়ে, খুবই কমন কথাবার্তা বাট ইম্পর্টেন্ট কথাবার্তা। সো আচ্ছা, এখানে কিন্তু আমি আমার এক্সপেরিমেন্টাল লিমিটেশন উল্লেখ করছি কিছু। এক্সপেরিমেন্টাল লিমিটেশনটা কি ছিল আমার? আমি শুধুমাত্র ট্রান্সক্রিপ্টোমিক অ্যানালাইসিস ইউজ করে এটা প্রুভ করছি, বাট শুধুমাত্র ট্রান্সক্রিপ্টোমিক অ্যানালাইসিস দিয়েই কি একটা এক্সপেরিমেন্টকে প্রুভ করা সম্ভব? না, সম্ভব না। এর উত্তর না। আমি কিছু হাইপোথিসিস দাঁড় করাতে পারি এবং কিছু প্রেডিকশন করতে পারি, কিন্তু 100% কিন্তু এটা প্রুভ করা সম্ভব না। তাই আমার আরো বেশ কিছু এক্সপেরিমেন্ট দরকার। সো এটা কিন্তু আমার একটা এক্সপেরিমেন্টাল লিমিটেশনস, যে লিমিটেশনগুলো আমি ওভারকাম করার চেষ্টা করছি আমার পরবর্তী এক্সপেরিমেন্টগুলো দ্বারা। অর্থাৎ ওভারঅল যদি বলি যে আমার এই পেপারটাতে, আমার এই ডিসকাশন সেকশনটাতে আমি চেষ্টা করছি প্রথমেই কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলে সেখানে আমার মেইন ফাইন্ডিংসগুলো উল্লেখ করা, মেইন ফাইন্ডিংস, সব ফাইন্ডিংস না, এবং এই মেইন ফাইন্ডিংসগুলোকে প্রুভ করতে আরো বেশি লজিক্যালি শো করতে আমি অতীতে পাবলিশড হয়েছে এরকম পেপারগুলো ইউজ করছি। এক্ষেত্রে আমি চেষ্টা করছি মোস্ট রিসেন্টলি পাবলিশড পেপারগুলো বেশি বেশি ইউজ করার এবং খুব ভালো জার্নালে পাবলিশড হয়েছে এরকম পেপারগুলো ইউজ করার, হ্যাঁ। এবং পরবর্তীতে আমি যেটা করছি, আমার এই রিসার্চ রেজাল্টগুলো কেন গুরুত্বপূর্ণ সেটা আমি উল্লেখ করার চেষ্টা করছি, ফিউচার ডিরেকশনটা দেখানোর চেষ্টা করছি, আমার লিমিটেশনগুলো দেখানোর চেষ্টা করছি এবং এরই মাধ্যমে একটা কনক্লুসিভ কিছু কথাবার্তার মাধ্যমে আমার ডিসকাশন সেকশনটা শেষ করছি। কিন্তু কনক্লুটিভ কিছু কথাবার্তার মাধ্যমে শেষ করলেও এটা কিন্তু আমার কনক্লুশন না। কনক্লুশনের জন্য আমার আরো প্রশ্ন আছে, হয়তোবা কনক্লুশন থেকে শুরু করে আপনার রেফারেন্স বা আরো কিছু প্রশ্ন আছে,
ওভারঅল এই আলোচনাগুলো আমি আমার পরবর্তী লেকচারে করব বা পরবর্তী লাইভে করব। তো এই যে আমি 6টা টিপসের কথা বললাম আপনাদেরকে, টিপস অথবা আপনারা পার্টও বলতে পারেন একটা ডিসকাশন সেকশনের, যেগুলোর প্রত্যেকটা আপনার ডিসকাশনের জন্য ইম্পর্টেন্ট। তো আপনারা চেষ্টা করবেন একটা ডিসকাশন সেকশন লেখার সময় এই প্রত্যেকটা পোর্শন যাতে ইনক্লুড থাকে আপনার পেপারে, সেটা সেটা চেষ্টা করবেন। এবং আমার প্রতিবারের মতো একটা অ্যাডভাইসে থাকবেন যে আপনি যত বেশি পড়বেন, প্রিভিয়াসলি পাবলিশড পেপারগুলো যত ভালো করে পড়বেন, যত বেশি পড়বেন, আপনার লেখার কিন্তু মান তত বেশি উন্নত হবে, তত বেশি আপনি এই বিষয়গুলো একটার সাথে আরেকটা কানেক্ট করতে পারবেন। এবং হয়তোবা প্রথমবার লিখতে যে ভুল হবে, প্রথমবার লিখতে যে কম বেশি হবে, তো যত বেশি পড়বেন, যত বেশি রিভিউ করবেন এবং যত চেষ্টা করবেন বারবার আপনার যে সুপারভাইজার আছে অথবা আপনার সিনিয়র আছে আপনার ল্যাবে বা আপনার প্রজেক্টে, তাদের দ্বারা রিভিউ করায় নিতে। অর্থাৎ যত বেশি স্টাডি করবেন, যত বেশি লিখবেন, যত বেশি রিভিউ করবেন, আপনার ওভারঅল পেপারের মান তত বেশি ইমপ্রুভ হবে। হ্যাঁ, এবং পেপার লেখার সময় চেষ্টা করবেন স্পেশালি ডিসকাশন সেকশন এবং ইন্ট্রোডাকশন সেকশন, মোস্ট রিসেন্টলি পাবলিশড পেপার এবং খুব ভালো জার্নালে পাবলিশড হয়েছে, কোনো প্রিডিটরি জার্নাল না, কোনো লো কোয়ালিটি জার্নাল না, ভালো হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে পাবলিশড হয়েছে, Q1 জার্নালে পাবলিশড হয়েছে, এরকম পেপারগুলো খুঁজে বের করে হচ্ছে সেগুলো সাইট করতে। এটা কিন্তু আপনার পেপারের মানটা অনেক বাড়াই দিবে। ঠিক আছে, তো ওভারঅল হচ্ছে আমি তো সবকিছুই ডিসকাশনে আলোচনা করলাম। এখন ডিসকাশনের ক্ষেত্রে লিখে তো ফেললেন ডিসকাশন সেকশনটা, এখন আপনাদেরকে চেষ্টা করতে হবে কয়েকটা জিনিস মিলায় দেখার, কয়েকটা জিনিস মিলায় দেখার কি আপনারা একটু চেষ্টা করবেন যে আপনারা আপনাদের খুঁজে বের করার চেষ্টা করবেন যে আপনাদের যে কি ফাইন্ডিংস গুলো আছে এগুলো ক্লিয়ারলি সামারাইজ করেছেন কিনা আপনার পেপারটায়। তারপরে আপনার যে ফাইন্ডিংস গুলো আছে এগুলোকে রিলেভেন্ট লিটারেচার, অর্থাৎ আপনার রিলেটেড যে লিটারেচার পেপারগুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করে লিখেছেন কিনা চেক করবেন। এরপরে বায়োলজিক্যাল আর প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্সি গুলো উল্লেখ করেছেন কিনা। তারপরে আপনার যে স্টাডি আছে অর্থাৎ আপনার ওভারঅল এক্সপেরিমেন্টের লিমিটেশন গুলো আপনি উল্লেখ করেছেন কিনা, হ্যাঁ সেটা। তারপরে ফিউচার রিসার্চ ডিরেকশনটা উল্লেখ করেছেন কিনা, এটা হচ্ছে আপনি ওভারঅল খুঁজে বের করার চেষ্টা করবেন। এবং আপনার যে ফিনিশিংটা ডিসকাশন সেকশনটার, এই ফিনিশিংটা আপনি ঠিকমতো করেছেন কিনা, অর্থাৎ গুছিয়ে শেষ করেছেন কিনা আপনার রিসার্চ রেজাল্টের উপর ভিত্তি করে, এটাও হচ্ছে চেষ্টা করবেন। এখন আমার ধারণা আপনারা যদি ডিসকাশন সেকশনটা যেভাবে আমি বললাম ওভাবে যদি আপনারা ফলো করে লিখেন, হয়তো বা খুব ভালো একটা ডিসকাশন সেকশন লিখতে পারবেন। এরপরেও ওভারঅল সাজেশন থাকবে যে যত বেশি পড়বেন, যত বেশি হচ্ছে রিভিউ করবেন, তত ভালো একটা ডিসকাশন সেকশন লিখতে পারবেন। হ্যাঁ, মানে পেপার লেখার মেইন ইয়াটাই হচ্ছে যত বেশি পড়বেন, যত বেশি লিখবেন, যত বেশি রিভিউ করবেন, আপনার পেপার তত বেশি ইমপ্রুভ হবে। এবং হচ্ছে ডিসকাশন সেকশনটার কোনো ওয়ার্ড লিমিটেশন কি আছে? আসলে ডিসকাশন সেকশনের কোনো ওয়ার্ড লিমিটেশন নাই। এবং কত পেজের ভিতরে লিখলে ভালো হয় এটারও হচ্ছে কোনো লিমিটেশন নাই। তবে চেষ্টা করবেন যতগুলো সাপোর্টিং ইনফরমেশন অ্যাড করা যায় করার, যাতে করে আপনার যে ফাইন্ডিংস গুলো আছে সেগুলো হচ্ছে আপনি প্রপার ওয়েতে করতে পারেন, হচ্ছে প্রুফ করতে পারেন। ঠিক আছে, আমার ধারণা আপনারা যদি এই কয়েকটা হচ্ছে ফলো করেন তাহলে হচ্ছে খুবই
সুন্দরভাবে একটা ডিসকাশন সেকশন শেষ করতে পারবেন। আর পরবর্তী হচ্ছে আ ক্লাসে হয়তোবা আমি কনক্লুশন এবং আদার পার্ট গুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্তই আসসালামু আলাইকুম।